আদাব, আমি অনুপ সোনি ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 14টা গ্রামের প্রধান মনোহর লোমিকে খুনের তদন্ত পুলিশের কাছে একটা অমীমাংসিত কেস হিসাবে ঝুলে রয়েছিল। তারপর হঠাৎ করেই একটা ঘটনা পুলিশের সামনে 22 বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনার সত্যতা তুলে ধরে। 35 বছরের কেশব সোন্ডা নিজের উদ্দেশ্য পূরণের জন্য অপরাধের জগতে পা রাখে। ছোটখাটো চুরি করে সে জেলেও যায়। সেখানে সে কাউকে খুঁজছিল। জেলেরই এক বন্দি মুক্তার তাকে বজবি গ্রামের পাশের গ্রাম পারাহার বাসিন্দা নীরাজের সঙ্গে দেখা করায়। নীরাজ তাকে হরিরামের সঙ্গে আলাপ করায় আর হরিরাম তাকে পূজারীর নাম্বার দেয়। এই পূজারী আবার কে? কেশব তার ছোট ভাই নাগেশকে সঙ্গে নিয়ে পূজারীর থেকে দেশি বন্দুক কেনে আর তারপর দুই ভাই মিলে গুলি চালানো প্র্যাকটিস করতে থাকে। এরপর কেশব নীরাজকে মিশন শুরু করতে বলে। এই মিশনটা কি ছিল? 53 বছরের মনোহর লোমি বসাবি গ্রামের বাসিন্দা। উনি জেলার 14টি গ্রামের প্রধান ছিলেন। প্রতিদিনের মতো 13 ফেব্রুয়ারি রাতের বেলা উনি বাড়ি থেকে আড়তের উদ্দেশ্যে রওনা দেন। রাস্তায় উনি চক্রধর মোড়ের মাথায় নীরাজকে দেখতে পান। একজনকে সাহায্য করতে হবে এই বাহানায় নীরাজ মনোহরকে জঙ্গলে নিয়ে যায়। সেখানে মনোহরের জন্য অপেক্ষারত কেশব আর নাগেশ মনোহরকে গুলি করে মারে। অসাবধানতা বশত কেশবের পায়ে গুলি লাগে। মনোহরকে জঙ্গলের মধ্যে ফেলে রেখে ওরা পালিয়ে যায়। কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় একই গ্রামের বাসিন্দা রামকুমার লোমি রাস্তার পাশে পড়ে থাকা মনোহরের মোটরসাইকেলটা দেখতে পান। উনি তৎক্ষণাৎ মনোহরের পরিবারকে খবর দেন। মনোহরের ছেলে সোনু, তার স্ত্রী সঙ্গীতা, মেয়ে পূজা আর গ্রামের অন্য বাসিন্দারা মনোহরকে খুঁজতে বের হয়। ওরা মনোহর লোমিকে গুরুতর আহত অবস্থায় জঙ্গলের মধ্যে পড়ে থাকতে দেখে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু সেখানে উনি মারা যান। ইতিমধ্যে নীরাজ তার বাড়িতে গিয়ে কেশবের পায়ের থেকে গুলি বের করে দেয়। মনোহর লোমি, যিনি গ্রামের একজন খুব সম্মানীয় ব্যক্তি ছিলেন, তিনি খুন হওয়ার কারণে গ্রামের লোকের মধ্যে আক্রোশ ছড়িয়ে পড়ে। পুলিশ তদন্ত শুরু করে। ক্রাইম স্পট থেকে পাওয়া ব্লাড স্যাম্পল থেকে জানা যায় আততায়ীদের মধ্যে একজন আক্রান্ত হয়েছে। মনে হচ্ছিল এই অপরাধটা যেন খুব ভেবেচিন্তে করা হয়েছিল। কিন্তু গ্রামের লোকেদের এবং মনোহরের পরিবারকে জিজ্ঞাসাবাদ করার পরেও খুনের কোনো উদ্দেশ্য বোঝা যাচ্ছিল না। মনোহর লোমির কোনো শত্রু ছিল এমনটাও মনে হচ্ছিল না। পুলিশ একটা অনুমান করে আর খোঁজ নেয় যে খুনের দিনের পর থেকে গ্রামের কোনো ব্যক্তি উধাও রয়েছে কিনা। পুলিশের মনে হয় যে এর সঙ্গে গ্রামেরই কোনো লোক জড়িত আর অপরাধী গা ঢাকা দিয়েছে। পুলিশ তাদের সোর্স থেকে প্রথম সূত্র পায়। খুনের দিন থেকেই কেশব সোন্ডা আর নাগেশ সোন্ডা এই দুই ভাইকে গ্রামে দেখা যাচ্ছিল না। যদিও ওদের অন্য ভাই মোহন সোন্ডা, মা সুভদ্রা সোন্ডা আর কেশবের স্ত্রী প্রজ্ঞা তখনও গ্রামেই ছিল। কিন্তু কেশবের বাড়ির লোকেরা কেউই বলতে পারেনি কেশব আর নাগেশ কোথায় রয়েছে। কেশব আর নাগেশের উপর পুলিশের সন্দেহ ক্রমেই বাড়তে থাকে। খুনের উদ্দেশ্য এখনো জানা যায়নি। পুলিশ কেশবের ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করে আর জানতে পারে যে সে অপরাধ জগতে অল্প কিছুদিন আগেই পা রেখেছিল। আর সেখানেই তার সঙ্গে পারাহা গ্রামের নীরাজের সঙ্গে আলাপ হয়। পুলিশ যখন কেশব আর নাগেশের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে, তখন পুলিশের সোর্স খবর দেয় যে ওদের দুজনের এক মাসি আছে যে কিনা মোপনা গ্রামে থাকে। পুলিশের অনুমান ছিল ওরা হয়তো মাসির বাড়িতে লুকিয়ে রয়েছে। কিন্তু সেদিকে এগোনোর আগে তাদের হাতে এমন এক সূত্র আসে যা দেখে কেসটা প্রায় সলভ বলেই মনে হচ্ছিল। সিটি কোর্ট থেকে একজন উকিলের ফোন আসে, যিনি বলেন উনি জানেন যে কেন কেশব আর নাগেশ মনোহর লোমিকে খুন করেছে। এই খুনের সঙ্গে 22 বছর আগের ঘটনার যোগ আছে শুনে সবাই অবাক হয়ে যায়। ঠিক কি ঘটেছিল সেই ঘটনা? এটাই কি খুনের আসল উদ্দেশ্য ছিল? এবার তারপর মা, পুলিশ কিন্তু কেশব আর নাগেশকে সন্দেহ করছে। কত বুঝিয়েছিলাম ওকে। ভুলে যা, পুরনো কথা সব ভুলে যা। কি পেল এসব করে? বীজটা তো ওই বুনেছে মা, এবার ফলটাও ভোগই করবে। প্রথমে মোপনা গ্রামে কেশব আর নাগেশের মাসির বাড়িতে গিয়ে দেখতে হবে। হতে পারে ওরা দুজন ওখানে। বাড়িটাকে চারদিক থেকে ঘিরে নাও। ওরা বাড়িতে থাকলে পালাতে না পারে। ও এখানে নেই। আপনি মিথ্যে বলছেন। আমি মিথ্যে কেন বলবো? মনোহর বাবুর খুনের ব্যাপারটা আমি শুনেছি। নাগেশ আর কেশব এখানে কখনো আসবে না। ওরা জানে পুলিশ কখনো না কখনো ওদের খোঁজে এখানে আসবেই। স্যার, ভেতরে কেউ নেই। আমরা জানি যে ওরা এখানেই এসেছিল, আর আপনিও জানেন ওরা কোথায়। আপনারা পুরো বাড়ি খুঁজে দেখেছেন তো? দরকার হলে আরেকবার দেখে নিন। ওরা এখানে নেই।
আরে কেশব আর নাগেশ এখানে আসেইনি। দুজন কনস্টেবলকে এখানে মোতায়েন করো আর নজর রাখতে বলো। আমরা আলাদা গিয়ে আশেপাশে ডক্টরদের জিজ্ঞেস করব। যদি ওরা এখানে এসে থাকে তাহলে নিশ্চয়ই কোনো ডাক্তারকে দিয়ে চিকিৎসা করিয়েছে। আগে হ্যাঁ, একটা লোক এসেছিল, নাম তো জানি না, তবে 30-31 বছরের হবে, আর ওর ডান পায়ে গুলি লেগেছিল। আগে হ্যাঁ এসেছিল, ওকে দেখেই আমি বুঝতে পেরেছিলাম যে এটা পুলিশ কেস। ওর পায়ে গুলি লেগেছিল, তারপর আমি ওকে সিভিল হসপিটালে যেতে বলেছিলাম। আরে আমি আপনাকে বললাম না ওরা কোথায় আছে আমি জানি না। ভগবানের দিব্যি আমি জানি না। মা, পুলিশ মাসিকে গ্রেপ্তার করেছে। মা, আমার মনে হয় থানায় গিয়ে সব সত্যি কথা বলে দেওয়া উচিত। কেশব, এসব কি করছিস? কেন এরকম করছিস বাবা? বাবা, আমাদের সামনে এখন পুরো জীবন পড়ে রয়েছে। ওর বেঁচে থাকার অধিকার নেই মা, ওর বাঁচার কোনো অধিকার নেই। আমি ওদেরকে কিছুতেই ছেড়ে দেবো না মা। শোন না, আমি তোকে হারাতে চাই না। যা বাবা, কতদিন আর সত্যিটাকে লুকিয়ে রাখবো? যা। আমি কতবার বলবো ওরা আমার বাড়িতে যায়নি। মিথ্যে কথা বলছেন। কেশব আর নাগেশ মোপনা গ্রামে গিয়েছিল, ওদের একজন আহত ছিল। এখন সত্যি করে বলুন ওরা কোথায় লুকিয়ে আছে। মাসি সেটাই করেছে যেটা ওনাকে করতে বলা হয়েছিল। মানে তুমি, তোমার মা, তোমার মাসি, তোমরা আগে থেকেই জানতে মনোহর বাবুর খুনটা কেশব আর নাগেশ করেছে? মাসি, এবার আমাদের সত্যিটা বলতেই হবে। বাবু, কেশব ওই ঘটনাটা কোনোদিন ভুলতেই পারেনি। তখন ওর মাত্র 13 বছর বয়স ছিল, আর আমার 8 বছর। জজ সাহেব, সর্বশেষে আমি এটাই বলতে চাই যে এই সমস্ত মানুষ অত্যন্ত নির্দয়। যেরকম এনাদের উকিল বললেন যে অপরাধের সময় এনাদের মধ্যে কয়েকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল, কিন্তু অপরাধে তারা অংশগ্রহণ করেনি। সত্যটা হলো এই যে অপরাধ এদের চোখের সামনেই ঘটছিল, কিন্তু ওনারা কিছুই করেননি। এনারা সেটা আটকানোর কোনো চেষ্টাই করেননি। জজ সাহেব, এনারা এটা পর্যন্ত ভাবেননি যে সুভদ্রা সন্ধ্যা তখন 2 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আমি এই কোর্টের কাছে আবেদন করছি, এই সমস্ত মানুষ যাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। কোর্টের মনে হয় যে মনোহর লোমি, জগজীবন সোন্ডা আর গজানন সোন্ডা এই অপরাধে যুক্ত নয়। তারা শুধু ওখানে উপস্থিত ছিল, তাছাড়া এদের অপরাধে যুক্ত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই এই আদালত এদের এই খুনের মামলা থেকে অব্যাহতি দিচ্ছে। কোর্ট মহেন্দ্র লোমি, নারায়ণ লোমি, মঙ্গল লোমি আর শম্ভু লোমিকে এই অপরাধে অভিযুক্ত সাব্যস্ত করে এদের সবাইকে আজীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। কোর্ট মনোহর বাবুকে মুক্তি দেয়, কিন্তু কেশব অপরাধ করেছে, ও অপরাধী।
ও আইনের থেকে বাঁচতে পারবে না। ভালো হয় যদি তোমরা বলে দাও ওরা কোথায় লুকিয়ে। জানি না বাবু, সে রাতেও মাসির বাড়ি গেছিল, যে রাতেও মনোহর লোমিকে খুন করেছিল। মানে তোমরা জানতে যে ওরা মনোহর বাবুর খুন করেছে? জানতাম না বাবু, না আমি না মাসি, কেউ কিছু জানতো না। ভেতরে ভেতরে ও রাগটাকে পুষে রেখেছিল 22 বছর। কিন্তু আমাদের মধ্যে কেউ কখনো এটা ভাবেনি যে একদিন ওর বাবার মৃত্যুর প্রতিশোধ ও এইভাবে নেবে। দাদা তুই এখানে বস। নাগেশ, কি হয়েছে? এটা তুই কি করলি কেশব? কেন? আর নাগেশ কি কেন এর মধ্যে জড়ালি? অনেক দিন থেকে রাগ চেপে রেখেছিলাম মাসি, শেষ পর্যন্ত তো হিসেবটা মেটাতেই হতো না। মাসি কিছু একটা ব্যবস্থা করো, আমার প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। অনেক রক্ত বেরিয়ে গেছে, ডাক্তারকে ডাকতে হবে। কিন্তু মাসি এমন কোনো ডাক্তার আছে যে বাড়িতে এসে চিকিৎসা করে যাবে? না ভাই না, না ডাক্তারকে এখানে ডাকা ঠিক হবে না। আমি কাল সকালে ডাক্তারের সঙ্গে দেখা করে আসবো। এখন তুই যা এখান থেকে। না দাদা, আমি তোকে এই অবস্থায় রেখে কোথাও যাব না। ভাই তুই যা, তোর এখানে দেখাটা ঠিক নয়। তুই এখান থেকে দূরে কোথাও চলে যা, আমার চিন্তা করিস না, আমি নিজেকে সামলে নেব। না না দাদা, আমি তোকে ছেড়ে এই কি অবস্থায়। বলছিস শুনতে পাচ্ছিস না? রাত থাকতে থাকতে এখান থেকে চলে যা। এখনো কেউ হয়তো ব্যাপারটা জানে না। নাগেশ চলে গেল, কোথায় গেল জানি না। কেশব একদিন ছিল, কিন্তু কোনো ডাক্তারই ওকে সাহায্য করেনি। কেশব, কি হয়েছে কেশব? কোনো ডাক্তারই কি দেখলো না? না মাসি, সবাই বলছে যে পুলিশ কেস হয়ে যাবে। আমার ওইখান থেকে চলে যাওয়া উচিত, না হলে তুমি মুশকিলে পড়ে যাবে। কিন্তু কোথায় যাবি? জানি না, তুমি আমার চিন্তা একদম করো না, আমি নিজেকে সামলে নেব। তোর কাছে টাকা আছে তো? তারপর আমি টাকা পাঠাই। এই নে, কোথায় দিবি মনে আছে? হ্যাঁ, মুকনা গ্রামে। যা। কেশব, গ্রামের লোকেরা খুবই ক্ষেপে আছে। পুলিশের ওপর খুনিকে ধরার জন্য খুবই চাপ রয়েছে। এটা ভালো হবে যে যদি তুই গ্রামের কাছাকাছি না আসিস। তুই যদি গ্রামের লোকেদের হাতে ধরা পড়িস তবে জানি না ওরা কি করবে। নিজের খেয়াল রাখিস মোহন। আমি এবার যাই মাসি। তারপর আমি ওকে কিছু ফল দিই, একটু সবজি দিই, তারপর ও চলে যায়। কোথায় গেছে জানি না। তারপর থেকে কোনো খবর নেই, কোনো ফোন নেই। কখনো ভাবতেই পারিনি যে 22 বছর আগে হওয়া ঘটনার মূল্য এতদিন বাদে মনোহর বাবুকে দিতে হলো। মা ওঠো না, মা ওঠো না, মা মা ওঠো না, মা ওঠো না, মা তুমি কথা বলছো না কেন? মা ওঠো না, মা ও মা ওঠো না, মা। ডাক্তারবাবু, মা কেমন আছে? উনি ঠিক আছেন, চিন্তার কোনো ব্যাপার নেই। ডাক্তারবাবু, উনি গর্ভবতী। হ্যাঁ জানি, বাচ্চার কোনো আঘাত লাগেনি।
ডাক্তারবাবু, আপনার সঙ্গে একটা কথা ছিল। বাইশ বছর আগে রোপণ করা রাগের একটা বীজ কেশব তার সারা জীবন ধরে নিজের বুকে চেপে রেখেছিল। মনোহর লোমিকে একটা অপরাধ থেকে সসম্মানে মুক্তি দেওয়া হয়েছিল। কি ছিল সেই অপরাধ, আর তার কোন হিসাব এখনো অবধি বাকি ছিল? লাগেনি, দেখ এবার লাগবে। লাগেনি, দেখ না, ওই তো আমবাগানের দিকে গেল তো। লাগেনি, ওই শার্টে লেগেছে তো। এবার দেখ। এ কেশব মোহন, সারাদিন শুধু খেলা, চাষবাস কে করবে? চাষবাস না করলে খেতে আসতে হবে না। আরে বাবা, তুমি চিন্তা করো না, আমি সব কাজ সামলে নেব, ঠিক আছে? নে এবার তুই ছোড় ভাই। কাল শহরে গিয়ে ডাক্তার দেখাতে হবে। 1 মাস হয়ে গেছে। যাবো তো, কালকে ভোরবেলা ফ্যাক্টরিতে মাল নামিয়ে রেখে তারপর বেলায় যাবো ডাক্তারের কাছে। বাবা, আমিও তোমার সঙ্গে যাব। মোহন, তোকে আমি নিয়ে যাব। আর কেশব, তুই এখানে থেকে চাষের কাজ দেখিস। তুই তো বড় ছেলে, যখন আমি থাকবো না তখন বাড়ি আর ক্ষেত তোকেই দেখতে হবে, বুঝতে পেরেছিস? ঠিক আছে বাবা। লক্ষণ, কি ভাবলি? কি আর ভেবে দেখবো, এতে ভাববার তো কিছু নেই। এই ঝগড়া একেবারের মতো শেষ করতে হবে, একবারেই। কোন ঝগড়া? ঝগড়া তো আমাদের বাপ ঠাকুর দ্বারাই শেষ করে দিয়েছে। জমি তো ভাগাভাগি হয়েই গেছে, যেটা তোমার অংশ সেটা তোমার, আর যেটা আমার এখানে এসেছে সেটা আমার। দুটো জমির মাঝখানে তো আল আছে, তুমি নিজের জমিতে চাষ করছো আর আমি আমার, আর এটা কখনোই বদলাবে না। এই লক্ষণ, তোর অংশে কিছু আমাদেরও জমি আছে, যেটা প্রথম থেকেই আমাদের। এই জমির আল আবার নতুন করে কাটা হবে, বুঝেছিস? এই ঝগড়াটা কোনোদিন শেষই হয়নি, কিন্তু মনে হচ্ছে এখনো সময় হয়েছে ঝগড়া শেষ করা। দেখ ভাই, এই ভাগাভাগিতে তোর অসুবিধা থাকতে পারে, আমার নেই। আর তোদের গা জ্বালা করছে এই কারণে যে এই গ্রামের সবচেয়ে বড় জমিটা আমার ভাগে পড়েছে, আর এতে তো আমার কোনো সমস্যা হচ্ছে না। দেখ ভাই, বাপ ঠাকুরদার ঝামেলা ছিল আর সেটা সমাধানও হয়ে গেছিল, আর আমার কোনো ইচ্ছেই নেই যে তোর সাথে আবার বসে এই জমি ভাগাভাগির কথা বলি। এ তো দেখছি খুব দাম্ভিক লোক, একদম কথা শোনে না। ওর দম্ভ আর সহ্য করতে পারছি না। মাথা খারাপ করে দিয়েছে। আরে ওর অংশে কিছু জমি আমাদের আছে, ভাগ করা ভুল হয়েছে। বহু বছর ধরে এই ঝামেলাটা হয়ে আসছে। লক্ষণের বাবা আর আমার বাবার মধ্যে এই নিয়েই ঝামেলা ছিল। এই জমিটা আমার, আর যে কোনো ভাবেই হোক এই জমিটা আমার চাই। হ্যাঁ, ও তো এখন এই গ্রামের মধ্যে সব থেকে বড় জমির মালিক, আর ওর পুরো জাতের মধ্যে আজ পর্যন্ত এত বড় জমি আর কারোর ছিল না। আরে তাই জন্যই তো ওর এত বেশি বার বেড়েছে। এই গ্রামে আমাদের যাত্রাই সংখ্যাগুরু, ওদের জাতে তো কয়েকটা ঘর আছে, কিন্তু তবুও নারায়ণ আর মহেন্দ্রকে ওর দম্ভ সহ্য করতে হচ্ছে। কিছু তো একটা করতেই হবে ভাই। আমরা আমাদের সমাজের প্রধানদের সাথে কথা বলবো, ওনাদেরই বলবো যে ব্যাপারটার মীমাংসা করতে, যাতে এই ঝামেলা একেবারেই শেষ হয়। আর তারপরেও যদিও না মানে, তখন যেটা ঠিক হবে সেটাই করব। আরে বাবা, এই জমিতে ওদের কোনো অধিকার নেই, আর ওদের হুমকিতে আমি মোটেই ভয় পাই না। আচ্ছা বাবা, যে জমিটা আমাদের ওরা নিজেদের বলে কেন? আরে বাবা, এই ঝগড়াটা আমাদের ক্ষেতের মাঝখানে যে আলটা আছে না সেটাকে নিয়ে। মিথ্যা বলছে ওরা। জমিটা আমাদের, আর যেটা আমাদের সেটা আমাদেরই থাকবে, যেটা ভবিষ্যতে তোদের দুজনের হবে, আমার 2 ছেলের নামে। 3 জনের বাবা, আরেকজন আসছে তো। আরে হ্যাঁ, তোদের 3 জনের হবে। আমি তো ভুলেই গেছিলাম তৃতীয় একজন আসতে চলেছে। আমাদের যে জমি ওরা হাতিয়ে নিয়েছে সেটা পাওয়ার জন্য আমাদের পূর্বপুরুষরাও লড়েছে। তোমার রাগের কারণটা আমরা বুঝতে পারছি, কিন্তু কি করব, ওই লক্ষণ তো কোনো কথাই শুনতে চাইছে না। তার মানে হলো ও যা ইচ্ছা বলতে থাকবে আর আমরা শুনতে থাকবো। দেখুন, আমাদের কোনো আপত্তি নেই, আপনারা জমির আলটা আবার নতুন করে দিন, কিন্তু সমস্যাটা হলো লক্ষণ কারোর কথাই শুনতে চায় না। আরে ওর অহংকার খুব। 2 সমাজের সম্মানীয় ব্যক্তিরা যদি ওকে বোঝাতে যায়, ও কারো কথাই শোনে না। বলুন তো, যেখানে সেখানে বিরোধিতা করে বসে, আর এই সব মানুষকে কেই বা বোঝাবে বলুন? আরে কোনো একটা তো রাস্তা আছে যাতে ওকে থামানো যায়। এখন কি পুরো গ্রাম ওর কথায় চলবে নাকি? আরে মনোহর দা, এবার আপনি আমাদের কোনো রাস্তা দেখান। আপনি যেটা বলবেন এখন আমরা সেটাই করব।
এমনিতেই লক্ষণকে আমরা বিশেষ পছন্দ করি না। পাগল হয়ে গেছিস নাকি তোরা, যে বাড়ি বয়ে ঝগড়া করতে এসেছিস? লক্ষণ, আমরা ভালো মানুষ, তাই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছি, আর তুই রাগ দেখাচ্ছিস। আর আমরা তো তোকে জমির কম দাম দিচ্ছি না। এই জমির দাম এত কেউ দেবে না। টাকা নিয়ে নে আর ওদেরকে ওদের জমির অংশটা ফিরিয়ে দে, তবেই তো সমস্যাটা মিটে যাবে। মনোহর, ওই জমিটা আমার বাপ ঠাকুরদার জমি, উত্তরাধিকার সূত্রে আমি পেয়েছি, আর আমার পরে আমার বাচ্চারা পাবে। না তো আমি নতুন করে আল কাটবো, আর না আমি ওই জমিটা বিক্রি করব। আমার কথাটা কানে ঢুকেছে? এই লক্ষণ, খুব বড় ভুল করছিস। এর ফল তোকে ভোগ করতে হবে, এটা তোকে বলে দিলাম। আমিও সেটাই তোকে বোঝাচ্ছি, যেটা আছে যেরকম আছে সেই রকমই থাকবে। আমাকে ভয় দেখিয়ে নিজের মর্জি মাফিক কাজ করবি? স্বপ্নেও ভাবিস না, আমি কাউকে ভয় পাই না। শোনো না, এই ঝামেলাটা চুকিয়ে ফেলো না। কিসের ঝগড়া? তুমি কি আদৌ কিছু জানো? না তো, মুখ বন্ধ করে থাকো তাহলে। এতদিন তো মুখ বন্ধ করেই ছিলাম, কিন্তু এখন চিন্তা হয় আমার। তুমি এখন 2 বাচ্চার বাবা, আরো একজন আসছে। আমি বলছি কি, গায়ের লোকদের সাথে মীমাংসা করে নাও। তোমার তো শত্রু কম নেই। এমনিতে গায়ের লোক খুব একটা পছন্দ করে না তোমার। আমাদের জন্য কেউ আসবে না। আরে কারো দয়াতে আমরা বেঁচে আছি নাকি? আর ওদের পছন্দ করায় বা না করায় কি যায় আসে? সমাজ আমাদের হোক বা ওদের, যত মাথা নিচু করব তত ওরা পেয়ে বসবে। আর তাছাড়াও মাথা নিচু করে সমাজে কে বেঁচে থাকতে পারে? ওদের যত ঝামেলা শুধুমাত্র আমার জমিটাই নিয়ে। কেন? আরে বাপ ঠাকুরদার ঝামেলা ছিল, তারা মিটিয়ে নিয়েছে নিজেদের মধ্যে। জমিটা আমার, আমার পরে আমার বাচ্চাদের হবে। 1 ইঞ্চি জমিও আমি ছেড়ে দেব না। তোরা দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি চ, খেতে অনেক কাজ আছে। লক্ষণ স্বভাবগতভাবেই বিদ্রোহী ছিল, সমঝোতা করতে চাইতো না। লক্ষণ মহেন্দ্র আর নারায়ণের সঙ্গে নিজের খেতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে চলতে থাকা ঝামেলাটা মেটাতে রাজি ছিল না। নিজের সমাজের লোকেদের সঙ্গেও তার খুব ভালো সম্পর্ক ছিল না। সে নিজের জীবন নিজের মতো করে বাঁচায় বিশ্বাসী ছিল, আর শেষ পর্যন্ত তাকে এর মূল্য দিতে হলো। সোমবার মঙ্গলও আসছে। আরে আমিও যাব। গজানন আর বাকি লোকেরা? ওরাও আসতে রাজি, কিন্তু ওরা বলছে যে আমাদের আরো একবার ভেবে দেখা উচিত। আর তোর কি মনে হচ্ছে, এখনো আমাদের ভাবা উচিত? এই ভাবার এখন প্রশ্নই ওঠে না। যা ভাবার আর বোঝার ছিল সব বুঝে নিয়েছি, এবার এই ঝামেলাটাই শেষ করব। আরে তোরা কি এখনো ঘুম থেকে উঠিসনি নাকি? মোহন শুয়ে আছে আর কেশব স্নানে গেছে। আরে ওকে ঘুম থেকে তুলে খাইয়ে দাইয়ে খেতে পাঠিয়ে দাও। ঠিক আছে, হ্যাঁ ওদের হাতেই রুটি পাঠিয়ে দেবো। ঠিক আছে।
কি হয়েছে? কি হয়েছে বলবি তো আমাকে? কাকি, হ্যাঁ বল। ওই যে ওই লোকগুলো লক্ষণ কাকাকে মারতে এসেছে, আর ওরা লাঠিও নিয়ে এসেছে। আরে বন্ধ করো, আরে থামো তোমরা, লক্ষণ মরে যাবে, মরে যাবে। আরে চুপ, তুই তো নিজেও নবি, তুই একটা কথা বলতো, তুই আমাদের না ওর দলে সেটা বল। মার মার বেটাকে, খুব মার মেরেছে, মার মার এবার জমির যত ঝামেলা একেবারে শেষ। মহেন্দ্র, নারায়ণ, এবার নিজেদের ভাগটা বুঝে নে, এখন আর বাধা দেবার কেউ নেই। বাবা, মা, 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 বাবা, বাবা, মা, 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 বাবা, 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 বাবা ওঠো না, বাবা চোখ খোলো, বাবা চোখ খোলো, বাবা ওঠো না, বাবা, মা, মা, মা ওঠো না, বাবা, বাবা, মা তোমরা ওঠো না, চোখ খুলছো না কেন? বাবা, বাবা ওঠো না। শোন, তোদের মা এখনো বেঁচে আছে। মা, বাবা, মা, 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 বাবা, 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 মা, বাবা, 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 মা, বাবা, বাবা, মা, বাবা কি হয়েছে তোমাদের? এবার নিজেদের ভাগটা বুঝে নে, এখন আর বাধা দেবার কেউ নেই। আমি জানি ভুলে যাওয়া এত সহজ নয়, কিন্তু বাবা আমরা করবো বা কি? ভুলে যা কেশব, ভুলে যা, পুরনো সব কথা ভুলে যা বাবা। ভুলে তো অবশ্যই যাব মা, কিন্তু পুরনো কথাগুলো নয়, মনোহর লোমির লাশটাকে। যতদিন ও বেঁচে আছে আমার কোনো শান্তি নেই। দাদা, আমিও তোর সঙ্গে আছি। চুপ কর, তুই তো তখন জন্মাসনি, কি হয়েছিল তুই কি করে জানবি? হ্যাঁ, জন্মাইনি তো কি হয়েছে মা, উনি তো আমারও বাবা ছিলেন। ওদের জন্য আমি আমার বাবার মুখ পর্যন্ত দেখতে পাইনি। বাবা আমারও রাগ হয়, খুব রাগ হয়, কিন্তু বাবা রাগ করলে জীবন চলবে না। 21 বছর ধরে শান্তিতে ঘুমোতে পারিনি মা। 21 বছর তুমি শান্তিতে ঘুমিয়েছ? সমস্ত কিছু ছিল আমাদের, আমাদের জমি জায়গা কেড়ে নেওয়া হয়, আমাদের বাঁচাটাই মুশকিল হয়ে গিয়েছিল। যা ওদের ছিল না সেগুলো আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল। আমার বাবাকে ওরা প্রাণে মেরে ফেলেছিল। কেশব ওরা ভুল করেছে, মানছি ওরা ভুল করেছে, কিন্তু তুই যা করতে চাইছিস
তাতে আমরা যা কিছু হারিয়েছি তা কি ফেরত পাবো? কি পাবি তুই এসব করে? মা, আমার মন থেকে ওই স্মৃতিগুলোকে আমি মুছে ফেলতে পারছি না। কি নৃশংসভাবে ওরা আমার চোখের সামনে আমার বাবাকে মেরে ফেলেছিল। তোমাকেও তো মেরে ফেলতো যদি ওদের না মনে হতো যে তুমি মরে গেছো। সেটা হলে তুমি আর ভাই কেউই থাকতে না। মনোহরকে মূল্য তো দিতেই হবে, হিসেব তো আমাকে মেটাতেই হবে। কেশবের ভিতরে জমতে থাকা রাগ অবশেষে মনোহরকে খুন করে কমেছিল। মনোহর এখন মারা গেছে, কিন্তু কেশবের কষ্টটা কমেনি। সে কষ্ট সহ্য করছিল, পুলিশের থেকে আইনের থেকে পালিয়ে বেড়াচ্ছিল। কিন্তু কতদিন সে পালাবে? ওই গলিতে প্রথম বাড়ির 1 নম্বর ঘর। ও কি বাড়িতে আছে? এখনো পর্যন্ত বেরোয়নি। দাঁড়া, বাইরে আয়, বাইরে আয়। দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া, দাঁড়া বলছি, তুই দাঁড়াবি। বল, বল। বলছি স্যার, আমি ওদের দুজনকে সাহায্য করেছিলাম। হ্যাঁ, কিন্তু স্যার আমি এগুলো সব টাকার জন্য করেছিলাম স্যার। আর মনোহর বাবুকে আমি আটকেছিলাম আর ওখানে নিয়ে গেছিলাম, কিন্তু আমি এটা জানতাম না যে ওরা ওনাকে মেরে ফেলবে। ব্যাস, আমি এটুকুই করেছিলাম স্যার। দেখ নীরাজ, শেষ সুযোগ দিচ্ছি, ট্রিগার টেপার আগে সবকিছু সত্যি সত্যি বলে দে। হ্যাঁ স্যার, বলছি স্যার, স্যার আমি সব বলছি স্যার, সব বলছি আমি। ওরা জঙ্গলে আছে। প্রথমে আমাকে বলেছিল ওরা মাসির বাড়ি যাবে, তারপরে ওরা জঙ্গলের মধ্যে কোথাও লুকিয়ে পড়বে। আর নাগেশ? নাগেশের ব্যাপারে আমি কিছুই জানি না স্যার। স্যার ওই কেশব ওর ব্যাপারে আমাকে কিছুই বলেনি স্যার। শোনো, জঙ্গলের চারদিকটা খুঁজে দেখো। মুভ কুইক। সমস্ত গ্রামবাসীকে এটা জানানো হচ্ছে যে এই গ্রামেরই কেশব সোন্ডা আর তার ছোট ভাই হলো অপরাধী। পুলিশ তাদের খুঁজছে। কেশবের ডান পায়ে আঘাত লেগেছে। কেউ যদি ওদের সম্পর্কে কিছু জানতে পারেন তাহলে সঙ্গে সঙ্গে পুলিশকে যেন খবর দেয়। কেউ যদি ওদের বাঁচানোর চেষ্টা করে তাকেও অপরাধী বলে ধরা হবে। হ্যালো স্যার, আমি গোবিন্দপুর থেকে বলছি স্যার। এখানে গ্রামের বাইরে একটা মন্দির আছে স্যার। স্যার ওখানে একটা লোক লুকিয়ে আছে, আহত অবস্থায় আছে স্যার। আমার তো মনে হয় ওটাই কেশব, যাকে আপনারা খুঁজছেন।
মন্দিরটা চারদিক থেকে ঘিরে ফেলো যাতে পালাতে না পারে। তুমি ওদিক থেকে যাও। কি ব্যাপার? জানতে পেরেছি এখানে একটা খুনি লুকিয়ে আছে। স্যার ও পেছন দিকে আছে। মুভ। নাগেশ কোথায়? জানি না। ভালো হবে যদি সত্যি বলিস, বাঁচতে ও পারবে না। আমি ওকে এখান থেকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছিলাম, আর আমি বলতেও পারবো না যে ও এখন কোথায়। আমি এটা স্বীকার করছি যে মনোহর লোমিকে আমিই খুন করেছিলাম, কিন্তু এজন্য আমার কোনো অনুতাপ নেই। কেশব নাগেশের ব্যাপারে কোনো কিছুই বলতে চাইছে না। ও কি সুখ পেল বলতো এসব করে? ওরা তোদের বাবাকে মেরে ফেলেছিল, সেদিন থেকে এবারে সুখ শান্তি সব চলে গিয়েছে। খুব কষ্টে দিন কাটিয়েছি আমরা, সে কি এই দিনটা দেখার জন্য? ও এসব কিছু কেন ভুলতে পারলো না বলতো? কেন ভুলতে পারলো না? বাবা তো কিছু জানতোই না, আর বাবার অজান্তেই ওরা দুজনে বাবাকে খুন করলো। শোনু বাবা, কেশব এখন ধরা পড়ে গেছে। ও যা করেছে তার শাস্তি পুলিশকেই দিতে দে। তোর, আমার, আমাদের সবার দুঃখ নিজের জায়গায় আছে, কিন্তু কিন্তু তার জন্য মাথা গরম করে তুই এমন কিছু করে ফেলিস না যাতে আমাদের দুঃখ আরো বেড়ে যায়। এরকম কিছু করলে আমাদের দুঃখ আরো বাড়বে। কেশব আর নীরজ এখন জুডিশিয়াল কাস্টাডিতে আছে। কেশবের ছোট ভাই নাগেশ এখনো ফেরার রয়েছে। পুলিশ ওর বাড়ির উপরে আর চতুর্দিকে নজরদারি চালাচ্ছে। কেশবের দৃষ্টিকোণ থেকে সে নিজের বাবার খুনের প্রতিশোধ নিয়েছে, কিন্তু এই প্রতিশোধ কি আদৌ তার বাবার সাথে হওয়া অন্যায়ের উপযুক্ত জবাব ছিল? 22 বছর ধরে সে নিজের মনের মধ্যে এই রাগটাকে পুষে রেখেছিল। রাগ ক্রমশ বাড়তে থাকে, আর তারপর এমন সময় এলো যখন সে প্রতিশোধ নিতে পারলো আর নিজের রাগটাকে শেষ করতে পারলো। 22 বছর ধরে সে এই পথেই এগিয়ে যেতে থাকে, কিন্তু সে কি একটা ভালো জীবন কাটানোর পথে এগোতে পারতো না? কেউ আপনার সঙ্গে অন্যায় করলে সেই কষ্টটা সারা জীবনও ভোলা যায় না, এই কথা একদম সত্যি। আপনার সাথে যে অন্যায় হয়েছে সেই কথাটা কাঁটার মতো বিঁধতে থাকে, কিন্তু ভুলের উত্তর তো আরেকটি ভুল হতে পারে না। খুনের বদলা খুন করে সেই কষ্ট, সেই বেদনা মোটেও কম হয় না, বরং তা সবার জীবনে দুঃখ কষ্ট আরো বাড়িয়ে দেয়। তারপর আরেকটা নতুন অধ্যায় শুরু হয় কষ্ট আর বেদনার, একটা নতুন শত্রুতার। আমরা একথা সবাই জানি, যখন মনের মাঝে রাগ আর কষ্ট বাসা বাঁধে তখন আমাদের মাথা কাজ করতে চায় না। ক্লোজার বা শেষের অর্থ প্রাণের বদলে প্রাণ, মৃত্যুর বদলে মৃত্যু হতে পারে না। যতই সেটা কোনো ছেলের প্রতিশোধ নেওয়ার আগুন হোক, কিংবা রাগের হোক, কিংবা কোনো ঐতিহাসিক অন্যায়ের বিরুদ্ধে বছরভর চেপে রাখা রাগ হোক, এতে শুধু প্রতিশোধের আগুনটাই বাড়ে, এতে কারো কখনো কোনো লাভ হয় না। এটা শুধু আমরাই ঠিক করতে পারি যে স্মৃতিগুলো থেকে শুধুমাত্র ঘৃণা আর শত্রুতা বাড়তে থাকে, শুধু কি সেগুলোই দেখব, নাকি ভবিষ্যতের দিকেও নজর দেব, যেখানে অনেক নতুন পথ আমাদের জন্য অপেক্ষা করে।